জেল থেকে পালাতে একটা ছেলে হেলিকপ্টার হাইজ্যাক করে, তারপরে করে কোটি টাকার গোল্ড ডাকাতি। কিন্তু শেষ মুহূর্তে নিজের টিমমেটরাই তার মাথায় বন্দুক তাক করে। ভাবুন তো, মাত্র ১৯ বছরের একটা ছেলে হঠাৎ করে চলে যায় অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জেলে। চারদিকে খুনি, গ্যাংস্টার আর সাইকো অপরাধী। কিন্তু এখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর খেলা। বাঁচতে হলে তাকে ঢুকতে হয় অপরাধীদের দুনিয়ায়, আর সেখান থেকেই জন্ম নেয় জেল ব্রেক প্ল্যান, হেলিকপ্টার হাইজ্যাক আর ৬টা স্বর্ণের ইট চুরির মিশন। বিশ্বাস, বেমানি আর সারভাইভাল, এই মারাত্মক গল্প নিয়ে আজকে আমরা এক্সপ্লেন করছি বলিউডের সুপার থ্রিলার মুভি সন অফ এ গান। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের টুইস্টটা আপনি কল্পনা করতে পারবেন না। চলুন শুরু করা যাক। তো গল্প শুরু হয় অস্ট্রেলিয়া থেকে, যেখানে জুনিয়র নামে একটা ছেলেকে কোনো একটা অজানা কারণে পাঠিয়ে দেওয়া হয় দেশের সবচেয়ে ভয়ঙ্কর জেলে। সে তখনও জানে না এই জেলেই তার জীবন পুরোপুরি বদলে দিতে যাচ্ছে, কারণ এই জেলের ভিতরে প্রতিদিন বেঁচে থাকাটাই একটা যুদ্ধ। আর এখান থেকে শুরু হয় তার আসল গল্প। এখানে আমরা দেখতে পাই জুনিয়র নামের একটা ছোট ছেলেকে জেলের ভিতরে ঢুকানো হচ্ছে। চেক আপ শেষ করে তাকে পাঠিয়ে দেওয়া হয় একটা সেলের মধ্যে। আর সেখানে তার পরিচয় হয় এরিক নামের একটা বন্ধুর সাথে, যেও কিনা বয়সে অনেকটা ছোট ছিল। যদিও তারা দুজনে একে অন্যের সাথে কোনোভাবে কোনো রকম কথাবার্তা বলেনি, তবে তারপরও এরিক কোনো একটা কারণে প্রচন্ড ভয়ের মধ্যে ছিল। আর জুনিয়র এই ব্যাপারগুলো দেখার পরে সে আর তার সাথে কথা বলার কোনো ট্রাই করে না। পরবর্তী কয়েকটা দিন জুনিয়র এই জেলের নিয়ম কানুনের সাথে নিজেকে অ্যাডজাস্ট করার ট্রাই করছিল। এই জন্য সে তার চুলগুলো পর্যন্ত কেটে ফেলে। কিছুদিন পরে সে ব্রেডেন নামের একটা লোকে দেখতে পারে, যে কিনা স্যাম নামে একটা লোকের সঙ্গে মাঝে মধ্যেই বসে চেস খেলতো। তবে আসলে চেস খেলাটা ছিল তাদের একটা বাহানা। চেস খেলার অন্তরালে তারা একটা ভয়ঙ্কর পরিকল্পনা আঁকছিল। তবে যখন একদিন জুনিয়র তার চেস বোর্ডের পাশ দিয়ে যাচ্ছিল, তখন জুনিয়র এমন একটা চাল নোটিস করে, যেটা হয়তো বা সেই সময় ব্রেডেনও নোটিস করেনি। যখন জুনিয়র তাকে এই চালটা সম্পর্কে বলে, প্রথম দিকে তো ব্রেডেন তার ব্রেনের ক্ষমতা দেখার পরে একটু হ্যাপি হয়ে যায়। পরবর্তীতে সে তাকে ক্লিয়ার করে বলে দেয় যে যতটা সম্ভব দূরে থাকবে, আর নয়তো তোমার কপালে ভোগান্তি আছে। তো এরপরে সেদিন রাতে বেলায় জুনিয়র জানতে পারে যে আসলে এরিককে ডেভপ নামের একটা গুন্ডা আর তার সাঙ্গপাঙ্গরা মিলে বিরক্ত করতো। তাকে এমন এমন করে বিরক্ত করতো যেগুলো খুবই বিশ্রী ওয়েতে। তবে এই জেলের সমস্ত মানুষ এটাকে এমন করে ইগনোর করতো যেন তার সঙ্গে কিছুই হয়নি। এই জন্য একদিন জুনিয়র দেখতে পারে রাতের বেলায় এরিক এগুলোতে প্রচন্ড বিরক্ত হয়ে একটা চাকু দিয়ে ধার দিচ্ছিল। তার মনে হচ্ছিল হয়তোবা এই চাকুটা দিয়ে সে প্রতিশোধ নিতে চায়। এর জন্য জুনিয়র ইগনোর করে সেখানে শুয়ে পড়ে। তবে যখন সে পরের দিন সকালে ঘুম থেকে উঠে, তখন সে দেখতে পারে এরিকের লাশটা নিচে পড়ে আছে। আসলে তার গলাটা সে নিজেই কেটে ফেলেছে, যার মানে কালকে রাতে যে চাকুটা সে ধার দিয়েছিল সেটা সে প্রতিশোধ নেওয়ার জন্য দেয়নি, সেটা সে ধার দিয়েছিল তার নিজের গলা কাটার জন্য। যদিও এটা দেখার পরে জুনিয়র তার সেলমেটকে সেভ করার জন্য আশেপাশের মানুষের কাছে সাহায্য চাওয়া শুরু করে। সে জোরে জোরে চিৎকার করা শুরু করে, তবে এতে করে কোনো লাভই হয় না। সে এরিককে কোনোভাবেই সেভ করতে পারে না। এখন যেহেতু এরিক চলে গেছে, এই জন্য এখন ডেভ আর তার গ্যাং এর টার্গেট আর অন্য কেউ ছিল না, তাদের টার্গেট ছিল জুনিয়র নিজেই। যখন একদিন সন্ধ্যাবেলায় তারা জুনিয়রকে ভাগে পেয়ে যায়, তখন তারা সবাই মিলে জুনিয়রকে ধরার ট্রাই করে। তবে ঠিক সেই সময় এখানে ব্রেডেন আর তার লোকজন চলে আসে, আর তারা শেষ মুহূর্তে জুনিয়রকে সেভ করে সেখান থেকে নিয়ে যায়। এই জন্য ব্রেডেন তার সাথে কথাবার্তা বলার জন্য সোজা তাকে তার রুমে নিয়ে আসে। এখানে ব্রেডেন তাকে বলে যে জেলের মধ্যে তোমার নিজের জন্যই তোমাকে ফাইট করতে হবে, তোমার জন্য কেউ ফাইট করবে না, তোমাকে বারবার করে কেউ সেভ করবে না। এর জন্য তোমার নিজের লড়াইটা তোমার নিজেকেই লড়তে হবে। তবে ব্রেডেন এটা খুব ভালো করেই জানতো যে ডেভার তার গ্যাং এর সাথে জুনিয়র একা কোনোদিনও পারবে না। এই জন্য সে তাকে একটা অফার দেয়। সে বলে যে দেখো, যদি তুমি চাও তাহলে ডেভার তার টিমে থেকে জেলের মধ্যে আমরা তোমাকে সেভ করব, তবে এর বদলে যখন তুমি বাইরে বের হবে তখন আমাদের জন্য একটা কাজ করে তোমাকে দিতে হবে। আর এই
অফারটা পাওয়ার পরে জুনিয়র একটু টেনশনের মধ্যে পড়ে যায়। এজন্য সেই ভাবনা চিন্তা করার জন্য ২-৩ দিনের সময় চায়। তবে এর কয়েকদিন পরে যখন জুনিয়র একা ছিল তখন ডেবার তার লোকজন আবারও এসে তাকে ধরে ফেলে আর তার উপর টর্চার করা ট্রাই করে। তবে এবারও একেবারে শেষ মুহূর্তে ব্রিটেন তার লোকজন এসে কোনো রকমে জুনিয়রকে তাদের থেকে সেভ করে। আর যেহেতু বারবার করে ডেবাররা এই কাজটা করছিল, এই জন্য এই ঝামেলাটাকে পুরোপুরি শেষ করার জন্য ডেবাবকে তারা ধরে একেবারে ছাদ থেকে নিচে ফেলে দেয়। সেই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে জুনিয়র প্রচন্ড ভয়ের মধ্যে এসে ব্রিটেনের সমস্ত শর্তগুলো মানতে রাজি হয়ে যায় আর তার কথা মতো কাজ করতে রাজি হয়ে যায়। এখন এই জন্য যখন সে জেল থেকে বের হবে তখন ব্রেন্ডের হয়ে তাকে স্যাম নামে একটা লোকের সঙ্গে মিট করতে হবে, যে কিনা তাকে একটা অস্ত্র দিবে আর লুটার মতো একটা জায়গাও দিবে। আর সেই অস্ত্রগুলোর সাহায্যে জুনিয়রকে একটা হেলিকপ্টার হাইজ্যাক করে সেটাকে সোজা জেলের মধ্যে নিয়ে আসতে হবে, যেটার সাহায্যে ব্রেন্ট আর তার সঙ্গীরা এখান থেকে পালিয়ে যাবে। তো এরপরে কয়েক মাস পরে ফাইনালি সেই দিন চলে আসে যেই দিন জুনিয়র এখান থেকে ফ্রি হয়ে যায়। আর ফ্রি হওয়ার পরে প্ল্যান মতো সে চলে আসে স্যামের কাছে। স্যাম তাকে একটা খুবই সুন্দর একটা অ্যাপার্টমেন্টে থাকার জন্য দেয়, যেটা বিচের একবারে সাইডে ছিল। তাছাড়া তাকে একটা ব্রিফকেসও দেওয়া হয়, যেটার মধ্যে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। আর জুনিয়র তার নতুন অ্যাপার্টমেন্টে ঢোকার সঙ্গে সঙ্গে খুবই মনোযোগ দিয়ে অ্যাপার্টমেন্টটাকে চারপাশ থেকে ভালো করে দেখে। আর এরপরে যখন সে ব্রিফকেসটা খুলে তখন সে এখানে কিছু ডুপ্লিকেট পাসপোর্ট পেয়ে যায়, কিছু জামা কাপড়ও পেয়ে যায় আর একটা গানও পেয়ে যায়। এরপরে সেদিন রাত্রে বেলায় আশা নামে একটা মেয়ে এখানে চলে আসে আর সে তার মিশনটাকে কমপ্লিট করার জন্য এখানে তাকে কিছু টাকা আর একটা মোবাইল দিয়ে যায়। তবে তার এত সৌন্দর্য দেখার পরে জুনিয়র তো তার উপরে মুগ্ধ হয়ে যায়। তবে যেহেতু তারা স্যামের জন্য কাজ করতো এই জন্য সে তার কাজটাকে কমপ্লিট করার পরে সেখান থেকে দ্রুত বেরিয়ে চলে যায়। তো এরপরের দিন সকালবেলা জুনিয়র উইলসন নামে একটা রিটায়ার্ড আর্মির কাছে চলে আসে আর ঠিক ব্রিটেনের বলা মতো সে কিছু গান তার থেকে ক্রয় করে আর সেগুলোকে চালানোর কিছুদিন ট্রেনিংও করে। আর এরপরে ফাইনালি সে চলে আসে একটা ট্যুরিজম কোম্পানিতে। এখান থেকে সে একটা হেলিকপ্টার ভাড়া করে আর যখন হেলিকপ্টারটা আকাশে ওড়ে তখন সে পাইলটে গান পয়েন্ট নেই আর হেলিকপ্টারকে জেলের কাছে নিয়ে যাওয়ার জন্য বলে। আর যখন জেলের মধ্যে ব্রিটেন, মাভার, স্টোরিও তারা তিনজন কোনো রকম একটা গাটে বন্দি বানিয়ে জেলের মেন দরজাটাকে খুলে ফেলে আর তারা একটা মাঠের মধ্যে চলে আসে যাতে করে সেখান থেকে হেলিকপ্টার করে পালাতে পারে। আর একটু পরে যখনই জুনিয়র সেখানে হেলিকপ্টারটা নিয়ে চলে আসে তখন তারা সেখানে গার্ডকে রেখে দিয়ে হেলিকপ্টার করে সেখান থেকে পালিয়ে চলে আসে। তারা সেখান থেকে উড়ে একটা মরুভূমির মতো জায়গায় চলে আসে। সেখানে সেম অলরেডি তাদের জন্য একটা গাড়ি রেডি করে রেখেছিল। আর এরপরে ফাইনালি প্ল্যান মতো তারা এখানে পাইলট আর হেলিকপ্টারকে রেখে গাড়ি দিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। তারা রাস্তায় খাবার দাবার জন্য একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ায় আর এখানে মব নামের একটা লোক ছিল, সে তাদের জন্য খাবার আনতে যায়। আর যখন তারা গাড়ির রেডিওটা অন করে তখন তারা শুনতে পারে যে দেশের প্রত্যেকটা মিডিয়াতে এখন জেল থেকে পালিয়ে যাওয়ার এই খবরটা প্রচার করা হচ্ছে আর এখানে তাদের সবার নাম বলা হচ্ছিল। তাছাড়া তারা কি অপরাধ করে জেলের মধ্যে গিয়েছে সেই সমস্ত ব্যাপারগুলিও বলা হচ্ছে। আর এখান থেকেই তারা জানতে পারে আসলে মব জেলে গিয়েছিল একটা ছোট বাচ্চাকে ধর্ষণ করার অপরাধে। আর যখনই এখানে সবাই ব্যাপারটা শুনতে পারে তখন তাদের মাথা প্রচন্ড গরম হয়ে যায়, কারণ একে এটা হচ্ছে গিয়ে জঘন্যতম একটা অপরাধ। তাছাড়া মব তাদের থেকে এই কথাটা লুকিয়েছিল। এজন্য যখন এখানে মব চলে আসে তখন তারা তাকে ধরে ধুলাই করা শুরু করে আত্মরা অবস্থায় রেখে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে তারা তিনজন মিলে ফাইনালি সেই ঘরটার মধ্যে চলে আসে যেটা স্যাম তাদের জন্য রেডি করে রেখেছিল। এখানে স্টারলো যখনই এই ঘরটাকে দেখতে পারে তখন সে এই ঘরটার জন্য পাগল হয়ে যায়, মানে ঘরটা তার অনেক পছন্দ হয় যেহেতু এটা বিচের সাইডে। তবে ব্রিটেন তাকে বলে যে না, কোনোভাবে এই ঘরে সেফ না, কারণ এই ঘরটা চারপাশ দিয়ে ফাঁকা। যদি পুলিশ এসে আমাদের উপর গুলি করা শুরু করে তাহলে চারপাশ দিয়ে আমাদের উপর গুলি করতে পারবে আর আমরা পালানোর কোনো অপশনই পাবো না। তো এর একটু পরেই যখন
তারা স্যামের সঙ্গে মিট করতে তার বাসায় চলে আসে, তখন স্যাম তাদের আসল প্ল্যানিংটা বলে। আসলে স্যামের প্ল্যানিং ছিল তাদের মাধ্যমে একটা মাইন থেকে পুরো 6টা স্বর্ণের ইট চুরি করা, যে ইটগুলি খুবই স্পেশাল। আর সেখানে যাওয়ার জন্য স্যাম তাদের জন্য এন্ট্রি কার্ডও বানিয়ে দিয়েছে। আর যদিও তারা সফলভাবে এই চুরিটা সম্পূর্ণ করতে পারে, তাহলে স্যাম এগুলোর বিনিময়ে প্রত্যেককে $2 মিলিয়ন করে দেবে। আর পরবর্তীতে তাদের সেফটির ব্যবস্থাও সে করবে। আর এত বড় এমন শোনার পরে এখানে সবাই পুরোপুরি পাগলের মতো হয়ে যায়। তারা এই কাজটা করার জন্য সহজেই রাজি হয়ে যায়। তবে সেদিন সন্ধ্যাবেলায় আবারও জুনিয়র চলে আসে তাশার সঙ্গে মিট করতে। আর এখানে যখনই সে তাকে পটানোর জন্য কথাবার্তা বলা ট্রাই করছিল, তখনই স্যামের ভাতিজা জশ চলে আসে সেখানে। তাকে ধাক্কা দিয়ে সোজা পুলের মধ্যে ফেলে দেয়। এর জন্য পানির মধ্যে পড়ার পরে তার অবস্থা খারাপ হয়ে যায়। সে একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায়। প্রথমে সবাই তাকে নিয়ে মজা করলেও যখন তাশা এই ব্যাপারটা বুঝতে পারে, তখন একেবারে শেষ মুহূর্তে লাফ দিয়ে সে তাকে সেভ করে। আর পানি থেকে ওঠার সঙ্গে সঙ্গে জুনিয়র মাথা প্রচন্ড গরম হয়ে যায়। এই জন্য জশ আর তার মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তবে একেবারে শেষ মুহূর্তে ব্রেন্ট সেখানে চলে আসে, তাদের দুজনকে শান্ত করে। তো এরপরে জুনিয়র প্রচন্ড মাথা গরম করে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর যখন প্রচন্ড মন খারাপ নিয়ে সে রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই তাশা একটা গাড়ি নিয়ে তার সামনে চলে আসে। তাকে অফার দেয় একটা চাইনিজ রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য। আর এই অফারটা জুনিয়র মানা করতে পারে না। এই জন্য সে গাড়িতে উঠে তার সঙ্গে যাওয়া শুরু করে। তবে রাস্তায় সে তাকে জিজ্ঞেস করে যে, তুমি এত বড়লোক হওয়া সত্ত্বেও কেন স্যামের জন্য এখনো কাজ করছো? তুমি তো নিজে আলাদা হয়ে যেতে পারো। তবে তখন তাশা তাকে বলে দেয় যে, যেই মেয়েরাই এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, স্যাম তাদের প্রত্যেককেই খুন করেছে। তো এর পরের দিন সকালবেলায় কালকে রাতে ঘটনার জন্য রিটেন মাথা প্রচন্ড গরম হয়ে গেছিল। আর সে জুনিয়র উপর এই জন্য রাগ করেছিল, কারণ জুনিয়র মেয়ের চক্করে পরে সমস্ত ব্যাপারটা নষ্ট করে দিচ্ছিল। সে তাকে বলছিল যে মেয়ের চক্করে একেবারেই পড়া যাবে না, কারণ তাহলে আমরা আমাদের প্ল্যান এক্সিকিউট করতে পারবো না। আমাদের প্ল্যান এক্সিকিউট হওয়ার পরে তোমার যা ইচ্ছা তুমি সেটাই করতে পারবে, আর নয়তো বা তুমি নিজেই তো ডুববে, সঙ্গে আমাদেরও ডুবাবে। আর সেদিনই তার এই ঘরটা ছেড়ে মাইনের খুবই কাছের একটা করে শিফট হয়ে যায়। সেখান থেকে মাইনটা ক্লিয়ারলি দেখা যায়। এরপরে সন্ধ্যাবেলায় তারা সবাই মিলে মাইনটার সম্পর্কে আরো ডিটেইলি জানতে চায়। আর এরপরে যখন তারা সমস্ত ব্যাপারগুলো জানতে পারে, তখন তারা ফাইনালি তাদের সমস্ত প্ল্যানিংটা করিয়ে ফেলে। তারা কবে এটা করবে, কিভাবে করবে, সমস্ত ব্যাপারগুলো তারা সেটেল করে নেয়। এরপর কয়েকদিন পরে ফাইনালি সেই দিনটা চলে আসে যেদিন তারা সেখানে গিয়ে আক্রমণ করবে। আমরা দেখতে পারি যে তারা সবাই একটা গাড়িতে করে বেরিয়ে পড়ে, সেটার মধ্যেও যশও ছিল। এরপর তারা সেই মাইনের মধ্যে ইলেকট্রিশিয়ানের বেশ ধরে সোজা মাইনের মধ্যে এন্ট্রি নিয়ে নেয়। মাইনের সামনে রিটেনের একটা বন্ধু একটা কার নিয়ে ওয়েট করছিল, কারণ তার কাজ ছিল যখন তারা এখান থেকে বের হবে তখন তাদের সেফলি এখান থেকে নিয়ে যাওয়া, আর পুলিশ এদিকে আসছে কিনা সেটার উপর নজর রাখা। এরপরে প্লেনের মধ্যে জুনিয়র একটা ভেন্টিলেশন মেশিনের মাঝখান দিয়ে সোজা চলে যায় সেই রুমের মধ্যে, যে রুমের মধ্যে স্বর্ণগুলোকে গলিয়ে ইটে কনভার্ট করা হতো। এখানে আসার সঙ্গে সঙ্গে সে সবাইকে গান পয়েন্টে নিয়ে নেয়, যাতে করে কেউ এখানে অ্যালার্ম বাজাতে না পারে। আর এই সুযোগটা নিয়ে তারা বাকি যে পার্টনার গুলো ছিল তারা সবাই এটার মধ্যে চলে আসে, আর সবাই গান পয়েন্ট করে একটা জায়গায় জড়ো করে। এরপর ব্রিটেন এখান থেকে 2টা লোকে কাজে লাগিয়ে দেয় স্বর্ণের ইট বানানোর জন্য। সবকিছুই ঠিকঠাক মতো চলছিল। তবে হঠাৎ করে যশ কেন যেন একটা ভয় পেয়ে যায়, এই জন্য সে একটা কর্মচারীর পায়ের মধ্যে গুলি করে দেয়। আর এটা যখন ব্রিটেন দেখতে পারে, তখন তার মাথা প্রচন্ড গরম হয়ে যায়। এই জন্য সে তার বন্দুকের নল দিয়ে জোরে তার মুখের মধ্যে একটা পাঞ্চ করে দেয়। আর যতক্ষণে তারা এই ঘটনাগুলো সামাল দিচ্ছিল, ততক্ষণে বাহিরে থেকেই তারা খবর পেয়ে যায় যে পুলিশের গাড়ি তাদের ধরার জন্য এখানেই আসছে। আর এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্রিটেন 6টা স্বর্ণের ইট আর ব্যাগের মধ্যে ভরে ফেলে। কর্মচারীদের ড্রেস পরে তাদের সঙ্গে মিলেমিশে পালিয়ে যাওয়ার ট্রাই করে। আর যখন পুলিশ কর্মচারী মনে করে তাদের একটু কাছে আসতে দেয়, তখন এই সুযোগটা নিয়ে তারা পুলিশের উপর গুলি করা শুরু করে। আর একটু পরে যখনই তারা একটু ফাঁকা হয়ে যায়, তখন তারা দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। তবে পুলিশও কোনোভাবে তাদেরকে ছাড়তো না, পুলিশও তাদেরকে ফলো করা শুরু করে। আর যখনই একটু দূরে তারা চলে আসে, তখন হঠাৎ পেছন থেকে পুলিশ একা গুলি করে দেয়, যেই গুলিটা সোজা এসে স্টোরিওর গায়ে লাগে। আর এই গুলির জন্য স্টোরিও অনেক বেশি
বেশি আহত হয়ে যায়। তবে এত কিছু হয়ে যাওয়ার পরও তারা কোনো রকমে পুলিশকে ফাঁকি দিয়ে সেখান থেকে চলে আসে। তবে ততক্ষণে স্টোরিও ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এইগুলি তাকে বাঁচতে দিবে না। সে এখানে নিশ্চিত মারা যাবে। এই জন্য সে তার ভাগের অংশটা তার মেয়ের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য তাদের সবাইকে বলে। এগুলো শোনার পরে তারা সবাই খুবই বেশি আপসেট হয়ে যায়। তবে তাদের হাতে করার মতো কিছুই নেই। তাদের বন্ধুদেরকে তাদের বিদায় বলতেই হবে। এরপর তারা দ্রুত চলে আসে একটা ট্রাকের কাছে আর তাদের গাড়িটাকে ট্রাকের মধ্যে ভরে সে ট্রাকের সাহায্যে সেখান থেকে পালিয়ে চলে আসে। আর যখন স্যাম এই সমস্ত ব্যাপারগুলো জানতে পারে তখন সে সমস্ত অপমান মেটানোর জন্য গাড়িটাকে ধ্বংস করার জন্য বলে। আর যেহেতু স্টারলো মারা গিয়েছে এই জন্য গাড়ির মধ্যে স্টারলো ডেড বডিটাকে ঢুকিয়ে সেটার সঙ্গে গাড়িটাকে পুড়িয়ে দিয়ে সোজা পাহাড় থেকে নিচে ফেলে দেওয়া হয়। এরপর যখনই তারা বাসা থেকে ব্যাক করছিল তখনই জুনিয়রকে তাশা একটা মেসেজ দেয়। সেখানে বলে যে স্যাম তাদেরকে ধোঁকা দিয়েছে। এই ব্যাপারটা শোনার সঙ্গে সঙ্গেই জুনিয়র আর ব্রিটেন প্রচন্ড টেনশনের মধ্যে চলে আসে। এই জন্য তারা দ্রুত চলে আসে একটা কবরের কাছে। সেখানে ব্রিটেন আগে থেকেই কিছু টাকা লুকিয়ে রেখেছিল আর ব্রিটেন এটা খুব ভালো করেই জানতো যে স্যাম এই গোল্ডগুলোকে এক্সচেঞ্জ করবে মেলবোর্নে। এই জন্য তারা খুবই দ্রুত একটা ট্রেনে উঠে পড়ে কারণ তারাও মেলবোর্নের সেই জায়গাতেই যেতে চায় যাতে করে তারা স্যামের মুখোমুখি হতে পারে। আর এই ট্রেনে আরো একবার জুনিয়রের দেখা হয় তাশার সঙ্গে। এইবার তারা অনেক বেশি ক্লোজ হয়ে আসে, অনেক বেশি। যাই হোক, এরপরে মেলবোর্নে পৌঁছে তারা একটা সস্তা হোটেলে গিয়ে ওঠে যাতে করে তাদের উপরে কেউ সন্দেহ করতে না পারে। তবে এই সমস্ত ব্যাপারগুলো হওয়ার পরেও আমরা দেখতে পারি ব্রিটেন কোনোভাবেই জুনিয়র আর তাশার এত ক্লোজিং নিয়ে হ্যাপি ছিল না। সে তাদের রিলেশনটা কন্টিনিউ করতে না করেছিল। এই সমস্ত ঝামেলাগুলো শেষ হয়ে যায়। আর এরপরে যখন রাতের বেলায় তাশা কাজের জন্য বাইরে যায় তখন ব্রিটেন জুনিয়রকে বুঝিয়ে বলে যে দেখো এই মেয়েটা কিন্তু একেবারেই বিশ্বাসযোগ্য না। এই মেয়েটা তোমাকেও ধোঁকা দিতে পারে। তুমি হয়তো বা ভাবছো যে তোমাকে ভালোবাসে, তবে তোমার থেকে কাজ উদ্ধার করার পরে তোমাকে সে ধোঁকাও দিতে পারে কারণ সে কাজ করে তার বসেরই জন্য। এই ব্যাপারটা তুমি মাথায় রাখবে। আর ব্রেন তাকে অফারও দেয়, তোমার দরকার হলে আমার ভাগের থেকে কিছু টাকা বেশি নাও, তবে এই মেয়েটাকে তুমি ছেড়ে দাও আর নয়তোবা আমাদের প্ল্যানিং এ গরমিল হয়ে যাবে। তবে দুর্ভাগ্যবশত তাশার দূর থেকে এই সমস্ত ব্যাপারগুলো শুনে ফেলে। এই জন্য সে প্রচন্ড রাগ করে সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করে। তবে জুনিয়র তাকে থামানোর জন্য তাকে ফলো করা শুরু করে আর ফাইনালি একটা সময় গিয়ে সে তাকে আটকে ফেলে। তবে তাশাও প্রচন্ড রাগ হয়ে তাকে বলে যে তুমি আর যাই কাজ করছো তবে দেখবি এই লোকটা সবার আগে তোমাকে ধোঁকা দিবে। যখন সে তোমাকে দিয়ে তার কাজ উদ্ধার করে ফেলবে তখনই সে তোমাকে সবার আগে ধোঁকা দিবে। তবে তখনই ভ্যান নামের স্যামের একটা শুটার জুনিয়র আর ব্রেন্টের লোকেশন পেয়ে যায়। এই জন্য সে তাদেরকে মারার জন্য এখানে চলে আসে। আর সে আসার সঙ্গে সঙ্গেই ব্রিটেনের মাথায় গান পয়েন্ট করে স্যাম ব্রেনকে মারার জন্য একটা পুরস্কার ঘোষণা করেছিল। তবে এখন ব্রেন তাকে বুঝিয়ে বলে যে স্যাম আমাদেরকে ধোঁকা দিয়েছে, স্যাম চাইলে তোমাকেও ধোঁকা দিতে পারে। সো কেননা তুমি এমন একটা মানুষের জন্য কাজ না করে এমন কারো সাথে কাজ করো যাকে তুমি বিশ্বাস করতে পারো, আর তাছাড়া তার জন্য তুমি ডাবল টাকাও পাবে। আর এই সমস্ত মিষ্টি মিষ্টি কথা দেখিয়ে ব্যানকে তার নিজের টিমের মধ্যেই নিয়ে আসে। তো এর পরের দিন সকালবেলা তারা ঠিক করে সেই জায়গায় চলে আসে যেখানে স্বর্ণবারগুলো এক্সচেঞ্জ করা হবে। আর যখন তারা লুকিয়ে লুকিয়ে এই ব্যাপারগুলো দেখছিল তখন তারা দেখতে পারে স্যামের জায়গায় জশ এখানে এক্সচেঞ্জ করার জন্য এসেছে। আর যখনই এক্সচেঞ্জ করা হচ্ছিল তখনই ভ্যান একটা বিশাল বড় ট্রাক নিয়ে এসে খুবই স্পিডে তাদের উপর চালিয়ে দেয়। আর এরপরে সে ট্রাক থেকে বেরিয়ে পাগলের মতো সবার উপরে ফায়ারিং করা শুরু করে। আর এই সুযোগটা নিয়ে ব্রিটেন আর জুনিয়র সেখান থেকে স্বর্ণালা সুটকেস চুরি করে নিয়ে আসে। এখন যেহেতু স্বর্ণগুলো তারা পেয়ে গেছে এজন্য এখন তাদের বদলা নেওয়ার পালা। এজন্য তারা চলে আসে স্যামের কাছে। আর এখানে ব্রেন কোনো কথাবার্তা না বলেই সোজা স্যামকে শুট করে সেখানেই মেরে ফেলে। আর এরপরে তারা খুবই দ্রুত চলে আসে একটা হোটেলে। তবে আমরা দেখতে
দেখতে পারে ব্রিটেন হোটেলে আসার সঙ্গে সঙ্গে সেই স্বর্ণালা সুটকেসটাকে একটা খাটের নিচে লুকিয়ে ফেলে। আর জুনিয়র একটা কাজের কথা বলে বাইরে আসে। আর এই হোটেলের অ্যাড্রেসটা আর এই রুমের চাবিটাও তাশাকে সেন্ড করে দেয়। এরপরে ব্রিটেন আর জুনিয়র একটা বোট কিনতে যায়। আর ওই বোটের সাহায্যে দুইজন মিলে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মানে তারা দেশ থেকে অন্য দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখনই তারা মাঝ সমুদ্রে ছিল তখনই ব্রিটেন তাকে ধোঁকা দিয়ে দেয়। মানে তাশা যেটা বলেছিল সেটাই হয়েছে। এখন যেহেতু সমস্ত টাকাগুলো ব্রেন পেয়ে গেছে, এর জন্য সে জুনিয়রকে খুবই কম টাকা পার্সেন্টেজ দেওয়ার ট্রাই করছিল। আর যদিও সেটা সে অস্বীকার করে তাহলে সে তাকে গুলি করে মেরে ফেলবে। তবে জুনিয়রও এতদিনে অনেক কিছু শিখে ফেলেছে। সে এতদিন যেহেতু ভয়ঙ্কর ক্রিমিনালদের সাথে উঠা বসা করেছে, এই জন্য সে খুব ভালো করেই জানতো যে এই লোকটা একেবারেই বিশ্বাসযোগ্য না। সে যে কোনো সময় আমাকে ধোঁকা দিতে পারে। এই জন্য সে তাশাকে বলে সেই রুম থেকে আসল স্বর্ণগুলি বের করে নিয়ে যায়। আর যখনই এই খবরটা ব্রিটেন পেয়ে যায় তখন তার মাথা পুরো গরম হয়ে যায়। আর সে সোজা গিয়ে জুনিয়রের উপর আক্রমণ করে দেয়। এই জন্য তারা দুজন পানির মধ্যে পড়ে যায়। তবে যেহেতু এখন জুনিয়র সাঁতার কাটতে পারে না, এই জন্য সে মরা শুরু করে। তবে ব্রিটেন আসল স্বর্ণ কোথায় আছে সেটার লোকেশন বের না করে তাকে মরতেও তো দিতে পারে না। এর জন্য সে তাকে আবার পানি থেকে তুলে বোটের উপরে নিয়ে আসে। আর যখন জুনিয়র জ্ঞান ফিরে পায় তখন ব্রিটেন তাকে বলে যে তুই যে চালাকিটা করলি এটা হয়তোবা আমিও কারোর সাথে করতে পারতাম না। আসলে তোর ব্রেনটা খুবই শার্প, তুই তোর গুরুকেই ধোঁকা দিয়ে দিলি। এমনটা তো খুব কম মানুষই করতে পারে। তবে জুনিয়রও তাকে বলে দেয় যে আমি আসলে তোর মতো না, আমি তোর ভাগের অংশ কোনোভাবেই খাবো না, আমি তোর ভাগের অংশ তোর কাছে অবশ্যই পাঠিয়ে দিব। আর এটা বলে সে একটা স্পিড বোট নিয়ে সেখান থেকে একাই বেরিয়ে চলে আসে। আর এমন একটা পয়েন্টে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। জুনিয়রের জায়গায় যদি আপনি থাকতেন তাহলে ঠিক কি করতেন? আপনি কি ব্রিটেনকে তার ভাগের অংশটা দিতেন, নাকি তাকে সেখানে ইচ্ছা রকম ধুলাই করে সেখান থেকে চলে আসতেন? সেটা আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিকে অন করে ফেলুন। ধন্যবাদ।